তো ইতিমধ্যে আমরা জেনেছি মেশিন লার্নিং কে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রিএনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে কি থাকে না, সুপারভাইজড লার্নিং ডিল করে লেভেল ডেটার সাথে, আনসুপারভাইজড লার্নিং ডিল করে আনলেভেল ডেটার সাথে, এবং রিএনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে একটা রিওয়ার্ড বেসড লার্নিং। তো এক্ষেত্রে আমি আনসুপারভাইজড লার্নিং এবং রিএনফোর্সমেন্ট লার্নিং কে আমি ফার্দার ভিডিওতে কভার করব। এই ভিডিওতে আমি আসবো রিগ্রেশন সম্বন্ধে। তো প্রাইমারি লেভেল থেকে স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং কি হয়? সুপারভাইজড লার্নিং এর যে মডেল তৈরি করা হয়, সেই মডেল উপর মডেল ডিপেন্ড করে আমার কিছু লেভেল ডেটার উপর, এবং সেখানে একজন সুপারভাইজার থাকে যে কিনা আমার লেভেল ডেটাগুলোকে মডিফাই করে আমার মডেলটাকে তৈরি করে বা মডেলটাকে ট্রেন করে। তো সুপারভাইজড লার্নিং কে আমি আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি? ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন। ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন হচ্ছে কিছু লেভেল ডেটাকে আমি কিছু পার্টিকুলার টু অর মোর দেন টু ক্লাসে ডিভাইড করতে পারি। যেমন কিভাবে? আমার কোনো একটা ইমেল স্প্যাম অর নট স্প্যাম, দ্যাটস মিন ইয়েস অর নো, মেলটা স্প্যাম হবে কি স্প্যাম হবে না, এটা প্রিভিয়াস কিছু ইমেলের যে ক্যারেক্টারিস্টিক আছে তার উপর ডিপেন্ড করে আমি ইয়েস আর নো এই দুই ভাগে ভাগ করতে পারি, বা এই দুই ক্লাসের ওপর এই দুই ক্লাসে আমি ডিভাইড করতে পারি। এই হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের মডেল তৈরি করার জন্য বিভিন্ন অ্যালগোরিদম আছে, যেমন কে নিয়ারেস্ট নেবার বা নেবাস বায়াস বা ডিসিশন ট্রি। এবারে আসছি আমি রিগ্রেশনে। রিগ্রেশন হচ্ছে নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করে। তার মানে কি, রিগ্রেশন সবসময় কিছু ভেরিয়েবল এখানে থাকে, তো ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্সি তৈরি করে, বা ভেরিয়েবল গুলো নিজেদের মধ্যে কিভাবে কোরিলেটেড, সেই ডিপেন্ডেন্সি বা সেই কোরিলেশনটা তৈরি করে হচ্ছে রিগ্রেশন। তাহলে ক্লাসিফিকেশন দুটো ক্লাসে ডিভাইড করে, এবং রিগ্রেশন আমার রিলেশন তৈরি করে দুটো ভেরিয়েবলের উপর। এবারে আমি আসি, এখানে দেখো দেখতে পাচ্ছ রিগ্রেশন ইজ এ সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম, এটা তোমাকে প্রথমেই বললাম না। রিগ্রেশনে আমার সুপারভাইজড লার্নিং এর মধ্যে দু টাইপের অ্যালগোরিদম পড়ে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা রিগ্রেশন। তো এখানে প্রথম পয়েন্ট করা আছে রিগ্রেশন ইজ আ সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম। সেকেন্ড পয়েন্ট আছে রিগ্রেশন মেড কোরিলেশন অর ডিপেন্ডেন্সিস বিটুইন ভেরিয়েবলস। এবারে ভেরিয়েবল কি? তোমরা ভেরিয়েবল সি প্রোগ্রামের মধ্যে বা পাইথন প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল দেখেইছো। ভেরিয়েবল হচ্ছে কিছু নিউমেরিক্যাল ডেটা, সেই ডেটাগুলোর মধ্যে যে কোরিলেশন, মানে একটা এটার সাথে আরেকটা এটার যে রিলেশন কিছু থাকতে পারে বা থাকতে পারে না, সেই কোরিলেশন তৈরি করা হচ্ছে বা ডিপেন্ডেন্সিস তৈরি করা হচ্ছে রিগ্রেশনের প্রধান কাজ। একটা সহজ এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। ধরো কোনো একটা স্টুডেন্ট, সে এক্সামে কত মার্কস পাবে, এই কত মার্কস পাবে এটা একটা ভেরিয়েবল, মার্কসের ভ্যালুটা একটা ভেরিয়েবল, এবং এই মার্কসটা পাবে এটা ডিপেন্ড করছে কার উপর? ডিপেন্ড করছে সে বাড়িতে কত ঘন্টা পড়ছে সেটার উপর। এবারে যে আওয়ার্স, নাম্বার অফ আওয়ার্স কতক্ষণ পড়ছে, এটা একটা ভেরিয়েবল, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু। তো আমার যে নাম্বারটা পাচ্ছে, সেই ভ্যালুটা কতক্ষণ পড়ছে সেই ভ্যালুর উপর কিভাবে ডিপেন্ড করবে? এই দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে মার্কস আর একটা হচ্ছে নাম্বার অফ আওয়ার্স, এই দুটো ভেরিয়েবল একে অপরের মধ্যে কিভাবে ডিপেন্ড করবে বা কিভাবে রিলেটেড, এই রিলেশনটা তৈরি করবে হচ্ছে রিগ্রেশন। এবারে এই যে দুটো ভেরিয়েবল বললাম, এখানে হচ্ছে দুটো টাইপের ভেরিয়েবল থাকবে। এই দুটো ভেরিয়েবল বললাম, একটা হচ্ছে মার্কস আর একটা হচ্ছে নাম্বার অফ টাইম বা নাম্বার অফ আওয়ার্স। তো আমার নাম্বার অফ আওয়ার্স, সে কতক্ষণ পড়ছে সেটা তার নিজের উপর, তার নিজের ব্যক্তিত্বের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি, সে কতক্ষণ পড়বে। তার মানে এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে কতক্ষণ সে পড়ছে সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবারে এই ভেরিয়েবলটার উপর ডিপেন্ড করছে আমার সে স্টুডেন্টটা এক্সামে কত মার্কস পাবে। ঠিক একইভাবে আমি যদি বলি, না ম্যাথামেটিক্সে তোমরা দেখেছো এখানে আমার একটা ওয়াই ভেরিয়েবল থাকে এবং একটা এক্স ভেরিয়েবল থাকে। যেটা ওয়াইটাকে আমি ধরে রাখি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কিভাবে ভ্যারি করছে, একটা জেনারেল ফর্ম ম্যাথামেটিক্সে লেখা হয় ওয়াই ইজ ইকাল টু ফাংশন অফ এফ এক্স। ওয়াই ইজ ইকাল টু ফাংশন অফ এফ এক্স। তার মানে কি, না ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর কিভাবে ডিপেন্ড করছে ইন দ্য সেন্স, ফাংশন অফ এক্স এর ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। যেমন এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউবও হতে পারে, স্কোয়ার রুট হতে পারে অফ এক্স, 2x+1 এটা হতে পারে, মানে বিভিন্ন রকম ভাবে ডিপেন্ড করতে পারে, কিন্তু এক্স ভেরিয়েবলের উপর ওয়াই ভেরিয়েবলটা ডিপেন্ড করছে ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমি আসি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মে বি ওয়ান অর মোর দেন ওয়ান। মানে একটা রিগ্রেশনের মধ্যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হয়ে থাকে, সেগুলো একটা থাকতে পারে অথবা মোর দেন ওয়ান থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল ধরছি, একটা তো থাকবেই, এটা আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, না একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতেই হবে।
তাছাড়া কোনো রিগ্রেশন বা কোনো ম্যাথামেটিক্স পসিবল নয়। কিন্তু আমি রিগ্রেশনের ক্ষেত্রে আমি বলছি মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে অলওয়েজ ওয়ান। আবার ভালো করে শোনো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেক থাকতে পারে মোর দেন ওয়ান, বাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অলওয়েজ ওয়ান। আর একটা এক্সাম্পল দিয়ে থাকি, এই মাত্র আমি যে এক্সাম্পলটা দিলাম যেখানে হচ্ছে একজন স্টুডেন্ট কত মার্কস পাবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ডেন্ট? সে কত ঘন্টা পড়ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার উপর, ওইটা ডিপেন্ড করছে। তাহলে কত মার্কস পাবে ওটাকে আমি সাইডে একটা ধরে রাখলাম। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেক হতে পারে। এটা একটা এক্সাম্পল, ধরো সে কতগুলো ক্লাস অ্যাটেন্ড করছে কলেজে বা স্কুলে, এবং সে বাড়িতে কত ঘন্টা পড়ছে, এই দুটো ভেরিয়েবল। সে স্কুলে কতগুলো ক্লাস অ্যাটেন্ড করছে এক নাম্বার ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সে নিজের মতো করে স্কুল যেতে পারে, নিজের মতো করে ক্লাস অ্যাটেন্ড করতে পারে, তার নিজের উপর ডিপেন্ড করছে সেটা, ওই জন্য সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর একটা হচ্ছে সে বাড়িতে কত ঘন্টা পড়ছে, এইটাও একটা ভেরিয়েবল। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে আমি বললাম। এবারে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কত মার্কস পাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, দুটোর উপর ডিপেন্ড করছে। তাহলে এই ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিলাম যেখানে হচ্ছে মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, বাট একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তো এই পয়েন্টটা সেটাই ডিনোট করছে, না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মে বি ওয়ান অর মোর দেন ওয়ান, বাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাস্ট বি ওয়ান। ওকে, নেক্সট আসি, দেয়ার ইজ টু টাইপস অফ রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন। তো এই ভিডিওতে আমি লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করব। তো লিনিয়ার রিগ্রেশন, রিগ্রেশন মানে এটা বুঝিয়ে দিলাম না, আমার দুটো ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোরিলেশনটাকে বোঝাই হচ্ছে আমার রিগ্রেশন। এবারে লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার মিন্স আমরা যেটা সহজ ভাষায় বুঝি, লিনিয়ার মানে হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, তো স্ট্রেট লাইনের জন্য আমার যে পার্টিকুলার ইকুয়েশনটা থাকে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এই ইকুয়েশনটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন, যেখানে y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং x হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y হচ্ছে ডিপেন্ডেন্ট এবং x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এরপর এখানে y x এর উপর কিভাবে ডিপেন্ড করছে, না এম এক্স প্লাস বি, যেখানে এম হচ্ছে স্লোপ এবং বি হচ্ছে ইন্টারসেপ্ট। আবার ভালো করে শোনো, y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, যেখানে এক্স ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপর ডিপেন্ড করছে। কেমন ভাবে ডিপেন্ড করছে, না স্লোপ ইন্টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্লাস বি। ওকে, যেখানে এম স্লোপ এবং বি ইন্টারসেপ্ট। এবারে স্লোপ মানে কি এবং ইন্টারসেপ্ট মানে কি? হোয়াট ইজ স্লোপ? স্লোপ হচ্ছে এক্স এর প্রতি ইউনিট চেঞ্জেসে ওয়াই এর কত চেঞ্জ হচ্ছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে বলাই হচ্ছে আমার স্লোপ। তাহলে চেঞ্জেস ইন ওয়াই ভেরিয়েবল অর চেঞ্জেস ইন ওয়াই ফর ইউনিট চেঞ্জ ইন এক্স। মানে এক্স ভেরিয়েবলে তুমি এক ইউনিট করে, ইউনিট মিনস ওয়ান বোঝায়। ওকে, মানে জিরো থেকে ওয়ান, এক্স এক্সিসে তুমি জিরো থেকে ওয়ান পর্যন্ত যাচ্ছ, তাহলে ওয়াই এক্সিসে কিরকম চেঞ্জ হচ্ছে, পজিটিভ দিকে চেঞ্জ হচ্ছে বা নেগেটিভ দিকে চেঞ্জ হচ্ছে, যেটা খুশি হতে পারে। যদি আমি একটা গ্রাফ ড্র করি, এটা হচ্ছে এক্স এক্সিস এবং এটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস। তো এই জিরো পয়েন্ট থেকে ওয়ান পর্যন্ত এক্স এর যে এক ইউনিট চেঞ্জ হলো, তাতে ওয়াই এর ভ্যালুটা কতটা বাড়লো, মানে এই জায়গায় ছিল সেটা দেখো এইখানে হয়েছে, মানে এই পরিমাণ চেঞ্জেসটা হয়েছে, এটাকে বলাই হচ্ছে আমার স্লোপ। তাহলে ওয়াই এক্সিস এ কি পরিমাণ চেঞ্জ হবে, যদি এক্স এক ইউনিট করে বাড়ে অথবা এক ইউনিট করে কমে, মানে এক ইউনিটের চেঞ্জ হয়, সেটা পজিটিভ দিকেও হতে পারে অথবা নেগেটিভ দিকেও হতে পারে, সেটাতে আমার এক্স ওয়াই এক্সিস এ কি পরিমাণ চেঞ্জ হবে সেটাকে বলা হয় হচ্ছে স্লোপ। নেক্সট ইন্টারসেপ্ট, হোয়াট ইজ ইন্টারসেপ্ট? এক্স এক্সিস এ জিরো ভ্যালুর জন্য ওয়াই এক্সিস এর কত পরিমাণ ভ্যালু, এই ভ্যালুটাকে বোঝাই হচ্ছে তোমার ইন্টারসেপ্ট। এক্স এক্সিস এ যখন ভ্যালু জিরো, ঠিক এক্স এক্সিস এর জিরো ভ্যালুর জন্য ওয়াই এক্সিস এর ভ্যালুটা কত, এইটা বোঝাই হচ্ছে ইন্টারসেপ্ট। আবার আমি রিপিট করছি, স্লোপ হচ্ছে ওয়াই এক্সিস এ কি পরিমাণ চেঞ্জ হবে, এক্স এক্সিস এ এক ঘর করে চেঞ্জ হবার সাথে সাথে ওয়াই এক্সিস এ কি পরিমাণ চেঞ্জ হবে, এটা হচ্ছে স্লোপ, যেটাকে আমি এম দিয়ে ডিনোট করেছি এখানে। এবং ইন্টারসেপ্ট মানে কি, এক্স এক্সিস এর ভ্যালু জিরো হলে ওয়াই এক্সিস এর ভ্যালু কত,
সেটাকে আমি এখানে বলছি হচ্ছে ইন্টারসেপ্ট, যেটাকে আমি ওয়াই দ্বারা ডিনোট করেছি। ওকে, এবারে লিনিয়ার রিগ্রেশনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর একটা হচ্ছে মাল্টি লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে একটাই এক্স এক্সিস এবং একটাই ওয়াই এক্সিস, দ্যাট মিন একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো এই যে ফর্মুলাটা আমি ইকুয়েশনটা করেছি বা এইখানে যেটা আমি করেছি, এটা y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি হবে আসলে। তো y একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুটোর ক্ষেত্রে থাকবে, মাল্টির ক্ষেত্রেও আবার সিম্পলের ক্ষেত্রেও। তো এখানে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে অলওয়েজ একটাই, কিন্তু মাল্টি লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো সেটা মোর দেন ওয়ান হবে, অলওয়েজ মোর দেন ওয়ান হলে সেটাকে আমি মাল্টি লিনিয়ার রিগ্রেশন বলবো। যেমন এক্সাম্পলটা তোমাদের আমি দিলাম, যখন শুধুমাত্র কত ঘন্টা স্টাডি করছে বাড়িতে সেটার উপর ডিপেন্ড করে যদি আমার মার্কসটা, তখন ওই মার্কসটাকে যদি আমি ওয়াই এক্সিস ধরি আর এই নাম্বার অফ আওয়ারটাকে যদি আমি এক্স এক্সিস ধরি, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট যদি আমি সে স্কুলে কতগুলো ক্লাস অ্যাটেন্ড করছে এবং বাড়িতে কত ঘন্টা করে পড়ছে, এই দুটো ভেরিয়েবলের উপর যদি ডিপেন্ড করে আমার ওয়াই সিস্টেম, সরি ওয়াই ভেরিয়েবলটা, দ্যাটস মিন কত মার্কস পাচ্ছে, সেখান থেকে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার ভ্যারি করছে ওয়াই কে, তাহলে এটাকে আমি বলবো মাল্টি লিনিয়ার রিগ্রেশন। যেমন এটা দেখে নাও, ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস এম থ্রি এক্স থ্রি প্লাস ডট ডট করে এম এন এক্স এন প্লাস বি। বিটা আমার কনস্ট্যান্ট থাকবে ইন্টারসেপ্ট হিসাবে, এবং আমাকে এক্ষেত্রে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এক্স যতগুলো আছে ততগুলো ইন্ডিভিজুয়াল ভাবে আমাকে স্লোপ বের করতে হবে। ঠিক আছে, এখানে আমার একটাই স্লোপ ক্যালকুলেট করলেই হবে, কারণ একটাই আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ওই জন্য প্রতি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য কি পরিমাণ স্লোপটা হবে, মানে স্লোপের ভ্যালুটা কত হবে, ধরো এক্স 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 ওয়ান এর আলাদা ভ্যালু, এক্স টু এর আলাদা ভ্যালু, তাহলে এক্স ওয়ান এর জন্য ওয়াই এর চেঞ্জেস আলাদা, এক্স টু এর জন্য কিন্তু ওয়াই এর চেঞ্জেস আলাদা। তাহলে এই ওয়াই এর চেঞ্জেসটাকেই তো আমার অ্যাকচুয়ালি স্লোপ বলা হয়। তাহলে এক্স ওয়ান এর জন্য আমার আলাদা স্লোপ এম ওয়ান এবং এক্স টু এর জন্য আমার আলাদা স্লোপ এম টু হবে। ঠিক একইভাবে এক্স এন এর জন্য আমার স্লোপের ভ্যালু আলাদা হবে, যেটাকে এখানে আমি এম এন দ্বারা প্রকাশ করেছি। ওকে, নেক্সট আছে, এবারে আমি কিভাবে করব, দ্যাটস মিন মানে কিভাবে আমি একটা লিনিয়ার রিগ্রেশনের মডেল তৈরি করব, একটা লিনিয়ার রিগ্রেশনের মডেল তৈরি করব। ফার্স্ট স্টেপ, কালেক্টেড দ্য ডেটা। তার মানে কি, আমার যে লেভেল ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে প্রথমে কালেক্ট করতে হবে, একটার পর একটা কালেক্ট করতে হবে। দেন কি করতে হবে, সেই ডেটাগুলোকে ট্রেন করতে হবে। ট্রেন করার মানে হচ্ছে এখান থেকে আমাকে স্লোপের ভ্যালু এবং ইন্টারসেপ্টের ভ্যালু বের করতে হবে, যে তুমি ডেটাটা কালেক্ট করেছো সেই কালেক্ট ডেটার উপর ডিপেন্ড করে আমার ট্রেন ডেটা করার অর্থ হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে স্লোপের ভ্যালু এবং ইন্টারসেপ্টের ভ্যালু ফাইন্ড করতে হবে। 3 নাম্বার কি, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে আমাকে সেটাকে গ্রাফে প্লট করতে হবে। দেন প্রেডিকশন, এই যে তুমি ডেটাটাকে ট্রেন করলে, যে মডেলটা তৈরি করলে, মডেলটা তৈরি করে দিচ্ছ তুমি এই জায়গায়, এই মডেলের ওপর তুমি এরপর যে কোনো ভ্যালু, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে কোনো ভ্যালু দাও, মডেল কিন্তু তোমাকে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ভ্যালু প্রেডিক্ট করে তোমাকে এক্ষেত্রে দেবে। তো আমি এখানে তোমার লিনিয়ার রিগ্রেশনের একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব। সেটার ক্যালকুলেশনটা কি না, প্রেডিক্ট সেকেন্ড হ্যান্ড ভেহিকল সেলিং প্রাইস। সেকেন্ড হ্যান্ড ভেহিকল সেলিং প্রাইস মানে দেখো, তোমার গাড়িটার বয়স যত বেশি হতে থাকবে তোমার সেলিং প্রাইসটা তত কম হতে থাকবে, মানে এটাকে আমি বলতে পারি অ্যাকচুয়ালি নেগেটিভ লিনিয়ার রিগ্রেশন। পজিটিভ লিনিয়ার রিগ্রেশন দ্যাটস মিন যেখানে তুমি এক্স এর ভ্যালুও বাড়াও, ওয়াই এর ভ্যালুটাও বাড়তে থাকবে। যেমন কি, আমি যদি কি বলবো, স্টাডি আওয়ার্স স্টাডি আওয়ার ইনক্রিজ করতে থাকি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ইনক্রিজ করতে থাকি, তোমারও তোমার মার্কসটাও কিন্তু ইনক্রিজ করবে। তুমি 2 ঘন্টা পড়লে যদি তোমার 85 মার্কস আসতো, 3 ঘন্টা পড়লে তোমার 90 মার্কস আসবে, 4 ঘন্টা পড়লে তোমার 95 মার্কস আসবে। ওকে, এবারে কোনো ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। মনে করো তুমি 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পড়লে, কিন্তু ওই যে বাকি যে 1 ঘন্টা, সে 1 ঘন্টা মন দিয়ে পড়ছো না, সেক্ষেত্রে তোমার হয়তো মার্কসটা কমে গেল, সেটা ওর্স্ট কেস। বাট আমি এখন বেস্ট কেসে আলোচনা করছি, ভিডিও লাস্টে আমি ওর্স্ট কেস বলবো। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলতে পারি পজিটিভ লিনিয়ার রিগ্রেশন। মানে এক্স এর, এটাকে যদি আমি এক্স এক্সিস নোট করি, মানে স্টাডি আওয়ার্স এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওই জন্য এক্স এক্সিস করলাম, আর মার্কসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওই জন্য ওয়াই এক্সিস করলাম। তো সেক্ষেত্রে আমার এক্স এক্সিস বাড়ার সাথে সাথে ওয়াই এক্সিসটাও কিন্তু বাড়তে থাকছে। কিন্তু
আমি যে এক্সাম্পলটা নিচ্ছি এখানে প্রেডিক্ট সেকেন্ড হ্যান্ড ভেহিকল সেলিং প্রাইস, মানে এক্ষেত্রে এক্স এক্সিস এর ভ্যালু যত বাড়বে, মানে নাম্বার অফ টাইমটা যত বাড়বে, তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ির টাইমটা যত বাড়তে থাকবে তোমার সেলিং প্রাইস কিন্তু তত কমতে থাকবে। সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি যে নেগেটিভ লিনিয়ার রিগ্রেশন। তো পরের স্লাইডে আমি এটার ক্যালকুলেশন করেছি, দেখা যাক। তো দেখো এই জায়গায় আমার দুটো কলামের মধ্যে আমার ভ্যালু নেওয়া আছে। একটা হচ্ছে এজ অফ ভেহিকল, যেটাকে আমি এক্স দিয়ে ডিনোট করেছি, আর একটা হচ্ছে প্রাইস সেলিং প্রাইসটা ওয়াই। যেমন কি করছি, যদি ভেহিকলটার এজ হয় 5 ইয়ার্স, তখন তার সেলিং প্রাইস হবে হচ্ছে 20,000। যদি সেই এজটা বেড়ে হয়ে যায় 8 ইয়ার্স, তখন আমার প্রাইসটা হয়ে যাবে 18,000। আবার বেড়ে যখন 11 হবে তখন 16K, এবং যখন আরো বাড়ছে তখন আমার হচ্ছে 12K। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ডেটা। ফার্স্ট স্টেপ ছিল তোমার ডেটা কালেকশন, তাহলে আমি প্রথমে ডেটাগুলোকে কালেক্ট করে নিয়েছি এক্ষেত্রে। এবার আমায় কি করতে হবে, ট্রেন করতে হবে, মানে আমাকে এম এর ভ্যালু মানে স্লোপের ভ্যালু এবং তোমার ইন্টারসেপ্ট মানে বি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। নেক্সট স্লাইডে আমি ক্যালকুলেশন করেছি, তোমরা ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ইউজ করে করবে, কিন্তু আমার এখানে অলরেডি টাইম বাঁচানোর জন্য আমি অলরেডি করে রেখেছি। ওকে, তো দেখো প্রথমে আমি কি করছি, মিন বের করছি। মিন কার মিন বের করবো, আমি ওয়াই এর এক্স এর মিন বের করছি, মানে এক্স যে পাঁচটা আমার ভ্যালু আছে, এই চারটে ভ্যালু আছে, এই চারটে ভ্যালুর আমি মিন বের করছি। মিন কিভাবে বের করে তোমরা সবাই জানো, যে যে ভ্যালু গুলো আছে মানে 5, 8, 11 এবং 17, এই চারটে ভ্যালুকে আমি প্রথমে অ্যাড করব। অ্যাড করে আমি 4 দিয়ে ভাগ করবো, যেহেতু চারটে ভ্যালু আছে, 4 দিয়ে ভাগ করলে তোমার এটা নিয়ার অ্যাবাউট 10.5 এরকম একটা ভ্যালু আসবে, যেটাকে আমি এখানে রাউন্ড ফিগার করার জন্য 10 করে রেখেছি। ঠিক একইভাবে তুমি মিন করছো কার, ওয়াই এর যে চারটে ভ্যালু আছে, চারটে ভ্যালুকে যোগ করবে, যোগ করে 4 দিয়ে ভাগ করবে, তোমার তাতে মিন আসবে হচ্ছে 16.5। ওকে, এবার হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন মানে হচ্ছে তোমার মিনের সাথে তোমার অ্যাকচুয়াল ভ্যালুটার ফারাক কতটা, ডিফারেন্স কতটা, সেটাকে বলা হয় হচ্ছে ডেভিয়েশন। এবারে এক্স এর প্রথমে ডেভিয়েশনটা বের করছি। এক্স এর মিন কত, এক্স এর মিন হচ্ছে 10। আর ফার্স্ট যে এটা আমি 1, 2, 3, 4 সিরিয়াল নাম্বার দিলাম, ঠিক আছে। তো ফার্স্ট সিরিয়ালে 5, এক্স এর ভ্যালু কত 5, আর আমার মিন কত বেরিয়েছে 10। তাহলে তোমার এটা ডেভিয়েশন কত, 10-এর থেকে কত কম, না 5 কম। যেহেতু কম সেক্ষেত্রে আমি মাইনাস করে দিলাম, -5। ওকে, তাহলে আমার মিন ছিল তোমার 10, এক্স এর মিন ছিল 10, এবং এজটা এসে সিরিয়াল নাম্বার 1 এ এজটা ছিল 5, তাহলে মিনের থেকে ওই এজটা কত কম, 5 ইয়ার্স কম। ওই জন্য কম, যেহেতু ওই জন্য -5। সবাইকে বোঝাতে পেরেছি আশা করি। তারপরে সেকেন্ড সিরিয়াল নাম্বারে আমার এজটা হচ্ছে 8, মানে মিন 10 এর থেকে কত কম, 2 কম, ওই জন্য -2। থার্ড সিরিয়াল নাম্বারে 11 আর 10, এটা দেখো 11 মানে মিনের থেকে বেশি হয়ে গেছে, কত বেশি, 1 বেশি, ওই জন্য +1। এবং 4 নাম্বার সিরিয়াল নাম্বারে মিনের থেকে কত বেশি, 7 বেশি, ওই জন্য +7। বাস, একদম সিম্পল একটা ক্যালকুলেশন। দেন আসছে ডেভিয়েশন অফ ওয়াই, একই এক্স এর মতোই। তোমার এখানে আছে 20K আর এখানে আছে 16K। ওকে, 16.5K, সরি। তো এটা দেখতে হবে মিনের থেকে কত বেশি। দেখো এটা মিনের থেকে হচ্ছে 3.5 বেশি, ওই জন্য প্লাস করা আছে। এটা দেখো 18K মানে 6.5 এর চেয়ে 1.5 বেশি, সেক্ষেত্রে প্লাস করা আছে। এটা 16 মানে 16.5 এর থেকে কম আছে, ওই জন্য -5, -0.5। এবং এটা 16.5 এর থেকে এটা 12K আছে, তার মানে হচ্ছে 4.5 কম, ওই জন্য এক্ষেত্রে মাইনাস করা আছে। বলতে পেরেছি আশা করি। বুঝতে না পারলে ভিডিও ব্যাকে নিয়ে যাবে, দেন আরেকবার ক্যালকুলেশনটা বুঝে নেবে। দেন হচ্ছে প্রোডাক্ট অফ ডেভিয়েশন। প্রোডাক্ট অফ ডেভিয়েশন ইন দ্য সেন্স, ডেভিয়েশন অফ এক্স এর সাথে ডেভিয়েশন অফ ওয়াই এর আমি প্রোডাক্ট ইন দ্য সেন্স গুণ করব, মানে -5 এর সাথে 3.5 আমি যদি মাল্টিপ্লাই করি, আমার অ্যান্সার আসবে -17.5। ঠিক একই রকম ভাবে -2 এর সাথে 1.5 করলে আসবে -3, 1 এর সাথে 0.5 করলে আসবে -0.5 করলে আসবে -0.5, এবং 7 এর সাথে -4.5 করলে আসবে -1.5। তাহলে এই হলো প্রোডাক্ট অফ ডেভিয়েশন, মানে ডেভিয়েশন এক্স এর সাথে ডেভিয়েশন অফ ওয়াই এর গুণ করে আমি ডেটাগুলোকে লিখে রাখলাম। নেক্সটে কি আসছে, সাম অফ প্রোডাক্ট অফ ডেভিয়েশন। মানে তুমি এই যে ডেভিয়েশন চারটে পেলে, প্রোডাক্ট অফ ডেভিয়েশন চারটে পেলে,
এগুলোর আমি সিম্পল যোগ করব। যেহেতু এখানে সব নেগেটিভ আছে, তো তোমরা আগে যোগ করে সামনে একটা মাইনাস বসিয়ে দেবে। তাহলে সাম অফ প্রোডাক্ট অফ ডেভিয়েশন, যে চারটে প্রোডাক্ট ডেভিয়েশন পেয়েছি সেগুলোর আমি যোগ করলাম। ওকে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ার অফ ডেভিয়েশন অফ এক্স। মানে তুমি এই যে ডেভিয়েশন অফ এক্স যেটা আমি কলামটা আছে, প্রত্যেকটা যে ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু স্কোয়ার করে আমি এখানে বসাবো। এই স্কোয়ার অফ লেখা আছে, -5 এর স্কোয়ার, -5 × -5 +25 হয়, -2 × -2 হয়, 1 এর স্কোয়ার 1 হয়, এবং 7 এর স্কোয়ার, সরি এটা আমি ভুল লিখেছি, এটা 49 হবে। ওকে, 7 এর স্কোয়ার হচ্ছে 49। ওকে, আমি এখানে একটু তাহলে ভুল করে দিয়েছি, যেটা আমি ভিডিও করতে করতে, চলো আমি ঠিক করে নিই। তো যেটা এখানে ভুল হয়েছিল তোমাদের, আমি 19 করেছিলাম, সেটা চেঞ্জ করে 49 করলাম, এবং বাকি ক্যালকুলেশন গুলো সব আমি চেঞ্জ করলাম। তো যেটা বলার হচ্ছিল সেটা হচ্ছে স্কোয়ার অফ ডেভিয়েশন। স্কোয়ার অফ ডেভিয়েশন মানে হচ্ছে স্কোয়ার অফ ডেভিয়েশন অফ এক্স, সরি, স্কোয়ার অফ ডেভিয়েশন এক্স মানে এই যে ভ্যালু গুলো, এগুলো সমস্ত কিছুগুলোর স্কোয়ার করে আমি এই জায়গায় ক্যালকুলেট করে রাখলাম। এবারে আমাদের ট্রেন করতে হবে। ট্রেন করার অর্থ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, স্লোপের ভ্যালু এবং ইন্টারসেপ্টের ভ্যালু কাউন্ট করতে হবে। তো এখানে ভ্যালু অফ স্লোপ এবং ভ্যালু অফ ইন্টারসেপ্টের ভ্যালু বের করার জন্য আমার যে রুলটা আছে, সেই রুল হচ্ছে স্লোপের ভ্যালু বের করার জন্য সাম অফ প্রোডাক্ট অফ ডেভিয়েশন। সাম অফ প্রোডাক্ট অফ ডেভিয়েশনের ভ্যালু যে তোমরা বের করে অলরেডি রেখেছো, -52.5, এবং ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন অফ এক্স। তাহলে স্কোয়ার অফ ডেভিয়েশনের এক্স এর ভ্যালু গুলো আমার 25, 4, 1 এবং 49 বের করা আছে, সেটা সাম করে তোমাকে এই জায়গায় বসাতে হবে। তাহলে সাম অফ প্রোডাক্ট অফ ডেভিয়েশনের ভ্যালু আছে -52.5, তাহলে -52.5 আমি এখানে লিখলাম, ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন অফ এক্স। তাহলে ডেভিয়েশন অফ এক্স এর ভ্যালু গুলোকে অ্যাডিশন করে দাও, 25 + 4 + 1 + 49, তোমার এখানে বেরোবে হচ্ছে 79। তাহলে এটা ডিভাইডেড বাই করলে হচ্ছে -0.67। এবারে এখানে স্বভাবতই মাইনাস এসছে কেন, না এক্স এর প্রতি প্লাস পজিটিভ দিকে এক ঘর চেঞ্জেস দেখো আমার ওয়াই এর ভ্যালুটা, মানে প্রাইসের ভ্যালুটা ডাউন হতে থাকছে, মানে কমতে থাকছে। ওই জন্য আমার স্লোপের ভ্যালুটা তোমার বেরিয়েছে মাইনাসে, নেগেটিভে, -0.67। এবার আমাকে বের করতে হবে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টের জন্য হচ্ছে মিন অফ ওয়াই। মিন অফ ওয়াই এর ভ্যালু তোমরা অলরেডি বের করে রেখেছো, 16.5 মাইনাস এম ইন্টু এম মানে কি স্লোপ। স্লোপের ভ্যালু আমার বের করা আছে -0.67 ইন্টু মিন অফ এক্স। মিন অফ এক্স তো দেখো আমার বের করা আছে 10। তাহলে সেইটা পুরো ভ্যালু গুলো আমি ক্যালকুলেশনের মধ্যে বসালাম, তাতে আমার আউটপুট এলো বা ভ্যালু এলো 23.2। তাহলে ইন্টারসেপ্ট মানে কি বলেছিলাম, এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, সেটা আমার দেখো এক্স এর ভ্যালু এখানে 0 আমার দেওয়া ছিল না আমাকে। তাহলে যখন আমি ট্রেন করলাম, এখানে আমার এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হলো। তাহলে স্লোপ মানে কি এবং ইন্টারসেপ্ট মানে কি আমি আগেই বলে রেখেছি। স্লোপ মানে হচ্ছে প্রতি এক্স এক্সিসে প্রতি ইউনিট চেঞ্জেসে ওয়াই এ কতটা চেঞ্জ হবে, এবং ইন্টারসেপ্ট মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু কত হবে। এই দুটো ভ্যালু আমি বের করে রাখলাম, ব্যাস, আমার তো আর কিছু নেই। এবারে তুমি প্রেডিক্ট করো। কি প্রেডিক্ট করব, না এক্স এর ভ্যালু যদি 15 হয়, মানে আমার ভিকেলটার এজ যদি 15 ইয়ার্স হয়, তার মানে কি এই 11 আর 17 এর ভেতরে যদি হয়, তাহলে আমার প্রাইসটা কত হওয়া দরকার, সেটা এবারে আমাকে আমার মডেল ইজিলি প্রেডিক্ট করে দিতে পারবে। কেন পারবে, না আমি এখানে প্রতি ক্ষেত্রে স্লোপের ভ্যালু এবং ইন্টারসেপ্টের ভ্যালু ক্যালকুলেট করে রেখেছি। তাহলে আমার যে প্রিভিয়াস যে এক্সপ্রেশনটা ছিল, লিনিয়ার এক্সপ্রেশন কি ছিল, y ইজিক্যাল টু এম এক্স প্লাস বি। এই যে এখানে তুমি এম এর ভ্যালুও পেয়ে গেছো, এক্স এর ভ্যালুও পেয়ে গেছো, সরি বি এর ভ্যালুও পেয়ে গেছো, তুমি এখানে এক্স এর ভ্যালুটা কত বসাবে, 15 বসাবে। তাতে আমার ক্যালকুলেশনটা দাঁড়াবে দেখো এই জায়গাটা কি হচ্ছে, মিনের ভ্যালু, সরি এম এর ভ্যালু মানে স্লোপের ভ্যালু হচ্ছে -0.67 ইন্টু তুমি এমটা, সরি এক্সটা করছো 15। তাহলে এখানে 15 গুণ করলে এটা একটা ভ্যালু হবে, প্লাস 23.2, এটা হচ্ছে ছিল তোমার বি এর ভ্যালু। দেখে নাও, এটা ছিল তোমার বি এর ভ্যালু মানে ইন্টারসেপ্টের ভ্যালু, সেটাকে আমি এখানে অ্যাড করলাম, তাতে আমার অ্যান্সার দাঁড়ালো 13.15 কে। দেখো 13.15 কে হবে, কারণ 16 এর থেকে কম এবং 12 এর থেকে বেশি। তাহলে আমার মডেল প্রেডিক্ট করে দিল, না আমার যদি এজটা 15 ইয়ার্স হয়, সেক্ষেত্রে কত পরিমাণ আমার সেলিং প্রাইসটা হতে পারে। এই হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং তার ক্যালকুলেটিভ ভ্যালু। এবারে এইখানে কিছু
ওর্স কেসের কেস বলেছিলাম, কিছু ওর্স কেস এখানে ভ্যারি করবে। যেমন এখানে প্রতি ক্ষেত্রে তোমার যে এজটা বেশি হতে থাকলে প্রাইসটা সবসময় কমতে থাকবে, সেটা নাও হতে পারে। ইন এনি কেস কোনো বাইকের ক্ষেত্রে বা কোনো ভেহিকেলের ক্ষেত্রে তোমার এজ বেড়েছে কিন্তু বাইকটা মানে আগে যেরকম ছিল অ্যাজ ইট ইজ আছে, তাহলে যে বিক্রি করছে, যে সেল করছে, সে কি প্রাইসটা একদম ডাউন করে দেবে? এই মডেল অনুযায়ী কি প্রাইসটা একদম ডাউন করে দেবে? নিশ্চয়ই করবে না। সে প্রাইসটা একই ধরে রাখার চেষ্টা করবে। এই একই ধরে রাখার কেসগুলো হচ্ছে এই পয়েন্টগুলো। যে পয়েন্টগুলো দেখো, আমার যে নর্মাল কার্ভটা ছিল, এই যে স্ট্রেট লাইনটা, লিনিয়ার রিগ্রেশন মানে স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনটা ছিল, সেই স্ট্রেট লাইনের থেকে একটু এরর আছে। এরর ইন দা সেন্স একটু ভ্যারি করেছে, মানে ওই পার্টিকুলার লাইনটার উপর লাই করেনি। জাস্ট এই পয়েন্টগুলোকে আমি বলি এরর পয়েন্ট। এই পয়েন্টগুলোকে আমি বলে থাকি এরর পয়েন্ট। এরর পয়েন্ট অথবা আউটলায়ার্স। তাহলে এই আউটলায়ার্স গুলো হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে চ্যালেঞ্জ বলতে পারি, বা আমি ডিসঅ্যাডভান্টেজেস বলতে পারি। তাহলে এই গেল তোমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, সে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।